হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ভাইয়া, আজকে হচ্ছে আমরা আমাদের যে কেমিস্ট্রি চ্যাপ্টার 6 আমরা পড়তেছিলাম, সেটা আমরা নেক্সট লেকচারটা দেখে ফেলবো। আজকে আমাদের শেষ ক্লাস। ওকে, সো আজকের ক্লাসে আমরা মেইনলি কি দেখবো ভাইয়া? পর্যায় ভিত্তিক ধর্ম, যেটাকে আমরা পর্যায়ক্রমিক ধর্ম বলতে পারি। হ্যাঁ, সেম জিনিস। পর্যায় ভিত্তিক ধর্ম যেই কথা, পর্যায়ক্রমিক ধর্ম কিন্তু একই কথা। এখন তাহলে প্রথমেই আমাদের প্রশ্ন চলে আসে যে এই যে পর্যায় ভিত্তিক ধর্ম বা পর্যায়ক্রমিক ধর্ম বলতে আসলে কি বোঝায়। দেখো, আমি যদি নামটাকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে দেখো পর্যায়ে পর্যায়ে মানে প্রতি পর্যায়ে পর পর যেই ধর্মগুলোর রিপিটেশন পাবো, যেই ধর্মগুলো হচ্ছে এক একটা পর্যায়ে পর পর আবর্তিত হয়, সেটাই হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক ধর্ম। পর্যায়ক্রমিক ধর্মের এই প্রতি পর্যায়ে পর পর নির্দিষ্ট ধর্মের আবর্তনের বৈশিষ্ট্যটাকে আমরা কি বলতেছি? এটাকে আমরা পিরিয়ডিসিটি বলতে পারি অথবা পর্যায়ক্রমিকতা বলতে পারি। আমি জানি এটা এখন তোমাদের কাছে একটু আনক্লিয়ার লাগতেছে, বিষয়টা আসলে কিরকম। আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে আসলে বিষয়টা ভালো বুঝতে পারবা। ধরো আমরা দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় পর্যায় শুরু থেকে আছে আমাদের লিথিয়াম, তাই না? তারপর বেরিলিয়াম, তারপর হচ্ছে ওদিকে বোরন, তারপর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর হচ্ছে নিয়ন, তাই না? এরকম বিষয়টা, তাই তো? এরকমই কিন্তু বিষয়টা। এরপরে একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এটা একটু ভালো করে লিখি, নিয়ন। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি ভাইয়া, এখানে আমাদের লিথিয়াম আর বেরিলিয়াম এরা কিন্তু ধাতু, তাই না? এরা হচ্ছে আমাদের ধাতু। আর এখানে বোরন থেকে যারা আছে এরা কিন্তু আমাদের অধাতু। বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, তাহলে লিথিয়াম বেরিলিয়াম এরা হচ্ছে ধাতু, এবং বোরন থেকে নিয়ন এরা হচ্ছে অধাতু। একটু কি আমরা জানি? একটু আশা করি আমরা ক্লিয়ার হইতে পারলাম। হ্যাঁ, নামের শেষে আম আছে, লিথিয়াম, বেরিলিয়াম, তাই এরা ধাতু। এভাবে তুমি মনে রাখো। আচ্ছা, নিয়নের পর কি অধিকার কোনো গ্রুপ আছে? না, নিয়ন হচ্ছে গ্রুপ 18 মৌল, এরপরে কিন্তু আর গ্রুপ নাই। তার মানে নিয়ন হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা 10। তাহলে 11 কই আসবে? 11 কিন্তু আবার গ্রুপ 1-এ চলে আসবে। একটু খেয়াল করে দেখো ভাইয়া, এখানে অক্সিজেন বলো, ফ্লোরিন বলো, নিয়ন বলো, সবাই কিন্তু অধাতু। বাট নিয়নের পরে যে আছে, 11 নম্বরে যে আছে, সে কিন্তু সোডিয়াম, তাই তো? এই সোডিয়াম কিন্তু আবার ধাতু, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমি দ্বিতীয় পর্যায়ে যখন ছিলাম, আমি ধাতু থেকে অধাতু পেয়ে গেছিলাম, তাই তো? কিন্তু অধাতুর পর আবার যখন আমি প্রথম গ্রুপে ফিরে আসছি, পরবর্তী পর্যায়ে চলে আসছি, আমি কিন্তু আবার ধাতু পাইলাম। তাহলে ধাতুটা কি এক পর্যায় পর, মানে পর্যায় শেষে আবার রিপিট হইলো না, আবার আবর্তন হইলো, রাইট? আবার আবর্তন হইলো। তাই এই যে আমাদের সোডিয়ামের যে বৈশিষ্ট্য, ধাতব ধর্মের বৈশিষ্ট্য, এইটাই হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। বুঝতে পারলাম? অর্থাৎ প্রতি পর্যায় পর পর যেসব ধর্মের আমরা রিপিটেশন পাবো, তারাই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ধর্ম। বুঝতে পারলাম, রাইট? আচ্ছা, ধরো তারপর এরপর কি আছে আমাদের? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম একটা ধাতু, তাই না? এরপর ধরো হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম আছে, অ্যালুমিনিয়াম একটা ধাতু। বুঝতে পারছো? আচ্ছা, এরপর কি আছে বলতো দেখি? সিলিয়াম, সিলিকন আর কি। সিলিকন হচ্ছে একটা ধাতু, নাই এরকম বিষয়টা। আচ্ছা, এখানে একটা মজার বিষয় আছে, জানো? মজার বিষয় কি জানো? এই যে আমাদের বোরন বলো আর সিলিকন বলো, এরা কিন্তু ধাতুও না অধাতুও না। অত ঝামেলার মধ্যে আমরা যাচ্ছি না। আমাদের মেইন কথা কি? আমাদের মেইন কথা হচ্ছে আমরা এই পর্যায়ভিত্তিক ধর্ম বলতে আসলে কি জিনিসটা আমাদের বোঝানো হচ্ছে, সেটাকে আমরা বুঝতে পারলাম কিনা। এরা হচ্ছে আমাদের ধাতু। ওকে, বুঝতে পারলাম। অর্থাৎ প্রতিটা পর্যায়ে পর পর যে ধর্মের রিপিটেশন পাওয়া যায়, তারাই হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। ওকে, আচ্ছা, তাহলে এবার যদি আসি, দেখো পর্যায়ভিত্তিক ধর্ম কি কি পাওয়া যায়। প্রথম হচ্ছে ধাতব ধর্ম। মানে কি? ধাতুর যে ধর্ম, সেটাই হচ্ছে ধাতব ধর্ম। ধাতুর কি কি ধর্ম আছে আমরা কিন্তু ক্লাস 1-এও পড়ছিলাম সেগুলো, তাই না? আচ্ছা, এই লেকচারে কিন্তু লাস্টের দিকে পড়াটা আছে, সমস্যা নেই। আর কি আছে? অধাতব ধর্ম। মানে কি? অধাতুর যেসব ধর্ম আছে। তারপর আর কি আছে দেখো? পরমাণুর আকার, বা এটাকে আমরা কি বলতে পারি? পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ। ওকে, পারমাণবিক ব্যাসার্ধ। আচ্ছা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে আমরা প্রথমে দেখার চেষ্টা করব, এটা দিয়ে আসলে কি বোঝায়। এইটা যদি আমরা বুঝতে পারি, বাকিগুলো ইজিলি বুঝতে পারবো। তারপর কি আছে দেখো? তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এরা সবাই হচ্ছে এক একটা পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, আচ্ছা, এবার চলে আসো, আমরা প্রথমে পড়বো হচ্ছে আমাদের বইয়ে 3 নাম্বার যে পয়েন্টটা, পারমাণবিক আকার বা পরমাণুর আকার, যেটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতেছি, তাই তো? যেটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতেছি।
এইটা হচ্ছে আমরা আগে পড়বো। এটা যদি ভালো মতো পড়তে পারি বাকি টপিকগুলো খুব ইজিলি আমরা বুঝতে পারবো, ঠিক আছে? সো এটা কিন্তু আমাদের আগে পড়া দরকার। আচ্ছা, এখন আসো যে এই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বলতে আসলে কি বোঝায়। দেখো একটা পরমাণু কিভাবে বিন্যস্ত থাকে। দেখো পরমাণুর ভেতরে থাকে হচ্ছে আমাদের সেই ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস, তাই না? এবং তার আশেপাশে তার বাইরে হচ্ছে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে, তাই না? এই ধরো আমাদের কক্ষপথ, এখানে ধরো ইলেকট্রনটা। তাহলে এই যে কেন্দ্র থেকে এই ইলেকট্রনের অবস্থান, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথ, সবচেয়ে বাইরের কক্ষপথ, এই মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলতেছি? ব্যাসার্ধ। এটাকে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বলতেছি। বুঝতে পারলাম? আমরা কি বিষয়টা কি বুঝতে পারছি? কেন্দ্র থেকে সর্ববহিস্থ বা সবচেয়ে বাইরের কক্ষপথের দূরত্ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। মেইনলি এই পারমাণবিক ব্যাসার্ধকে আমরা আকার হিসেবে কাউন্ট করি, এটাকে আমরা পারমাণবিক আকার বলতে পারি। এটাই হচ্ছে সেই আকার। তার মানে ব্যাসার্ধ যা যত বড় সেই পরমাণুর আকারও তত বড় হয়, এই হচ্ছে বিষয়টা। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি যে একই পর্যায়ে আমরা যদি একই পর্যায়ে বাম থেকে ডানের দিকে যাই, তাহলে আমাকে বলো তো এখানে কি শক্তি স্তর অ্যাড হয়, শক্তি স্তর কি যুক্ত হয়? উত্তর হচ্ছে না। একটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করি। লেটস সে হচ্ছে আমরা দ্বিতীয় পর্যায়ে আসছি, হ্যাঁ? দ্বিতীয় পর্যায়ে আমরা প্রথমে নিলাম বোরন, তারপর নিলাম কি বলতো কার্বন, হ্যাঁ? তারপর ধর আমি নিলাম নাইট্রোজেন, এভাবে নিলাম। তাহলে দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস কি হবে? বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p1, তাই না? তাহলে ধরো এই যে 2s2 2p1। কার্বনের কি হবে? কার্বন হচ্ছে 2s2 2p2। আর নাইট্রোজেনে কি হবে? 2s2 2p3। তাহলে দেখো আমার কিন্তু একটা একটা করে ইলেকট্রন অ্যাড হচ্ছে, সাথে কিন্তু একটা একটা করে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন অ্যাড হচ্ছে। ইলেকট্রন প্রোটন কিন্তু যুক্ত হচ্ছে। কক্ষপথ কি যুক্ত হচ্ছে ভাইয়া? কক্ষপথ কিন্তু যুক্ত হচ্ছে না। অর্থাৎ একই পর্যায়ে কখনো শক্তি স্তর যুক্ত হয় না, এটা মনে রাখতে হবে। প্রোটন এবং ইলেকট্রন কিন্তু একটা একটা করে বাড়তে থাকে, কিন্তু শক্তি স্তর যুক্ত হয় না। একটু কি ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আসি ধরো আমাদের বোরনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 5। তাহলে আমি যদি বোরনের নিউক্লিয়াসটা এখানে রাখি, দেখো ভিতরে আমাদের 5টা প্রোটন আছে, বাইরে আমাদের 5টা ইলেকট্রন আছে। ওকে, বুঝলাম। কার্বন আসো, কার্বনের ভেতরে আমাদের 6টা প্রোটন আছে, বাইরে হচ্ছে আমাদের 6টা ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা একটু খেয়াল করে দেখি তো ভাইয়া, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। প্লাস মাইনাস আকর্ষণ করবে বিপরীতধর্মী চার্জ। আমাকে একটু বলো যে এখানে কোথায় আকর্ষণটা বেশি হবে? এখানে আকর্ষণ বলটা কোথায় বেশি হবে? এখানে বেশি হবে নাকি এখানে বেশি হবে বলো তো? কুলম্বের সূত্র অ্যাপ্লাই করো, তাই না? চার্জ দ্বয়ের গুণফল যদি না জানো সমস্যা নাই, আমি তোমাকে সহজ ভাষায় বলতেছি যে যত বেশি পরিমাণ চার্জ থাকবে সেখানে টানাটানি বা আকর্ষণ বলটা হ্যাঁ তত বেশি হয়। তাহলে এখানে দেখো 5টার আকর্ষণ বল বেশি হবে নাকি 6টার আকর্ষণ বল বেশি হবে? নিশ্চয়ই এখানে চার্জের মানটা বেশি, সো এখানে কিন্তু আমাদের আকর্ষণ বলটাও বেশি হবে, রাইট? অর্থাৎ প্রোটন ইলেকট্রন বাড়তে থাকলে আকর্ষণ বলটা বেশি হয়, যার ফলে এই ইলেকট্রনগুলো আকর্ষিত হয়ে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে। তার মানে এইটার সাইজ যদি হয় এরকম, এটার সাইজ কিন্তু আরেকটু ছোট হবে, কারণ আকর্ষিত হয়ে বাইরের সেই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে, রাইট? তুমি যদি এখন চিন্তা করে দেখো নাইট্রোজেনে কি হবে? 7টা প্রোটন 7টা ইলেকট্রন, আরো ছোট হয়ে যাবে না? আরো বেশি আকর্ষণ, আরো ছোট হয়ে যাবে। তার মানে একই পর্যায়ে আমি যত বাম থেকে ডানে যাব আকার কিন্তু ছোট হইতে থাকে। একটু কি ক্লিয়ার? একই পর্যায়ে আমি যত বাম থেকে ডানে যাব আমাদের কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে বা আকারটা ছোট হইতে থাকে। ওকে, একটু আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইবার আমি যদি তোমাকে এই এক্সাম্পলটা দিই, লেটস সে আমি তোমাকে বললাম যে ঠিক আছে আমি নিচের দিকে যাচ্ছি একই গ্রুপে, হ্যাঁ আমি উপর থেকে নিচের দিকে যাব, এখন কি হয়? ঠিক আছে, আমি ধরো এরকম এক্সাম্পল তোমাকে বলতেছি। ধরো উপরে কি আছে? বোরন আছে, রাইট? উপরে ধরো আমাদের বোরন আছে, বোরনের নিচে কি আছে? অ্যালুমিনিয়াম আছে, তারপর ধরো আমাদের গ্যালিয়াম আছে। ওকে, আছে, সমস্যা নেই। এখন তুমি যদি এখানে চিন্তা করে দেখো বলতে পারবা যে ভাই সেম ব্যাখ্যাই তো এখানে আমাদের হবে, তাই না? দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের প্রোটনও বাড়তেছে আবার ইলেকট্রনও বাড়তেছে, তার মানে আকর্ষণ বাড়লে তো সেম যুক্তি হওয়ার কথা। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি? তুমি যতই হচ্ছে এখানে উপর থেকে নিচের দিকে যাবা তোমার কিন্তু একটা করে শক্তি স্তর যুক্ত হবে, বুঝতে পারছো?
শক্তি স্তর যুক্ত হবে। এই এক্সাম্পলে, হ্যাঁ, এই এক্সাম্পলে কিন্তু কোনো শক্তি স্তর যুক্ত হয় নাই, বাট এই এক্সাম্পলে কিন্তু একটা একটা করে শক্তি স্তর যুক্ত হবে। কিভাবে বুঝলাম? তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো, তাহলে দেখো বোরনের ইলেকট্রন বিন্যাস কি, এই যে আমরা এখানে দেখতে পারতেছি 2s2 2p1। অ্যালুমিনিয়ামের জন্য কি হবে? 3s2 3p1, তাই না? আচ্ছা, আর গ্যালিয়ামের জন্য কি হবে? 4s2 4p1, তাই তো? তার মানে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে, 2 3 আর হচ্ছে 4। ওকে, আচ্ছা, আমরা কি বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে এখানে কিন্তু শক্তি স্তর অ্যাড হয়ে গেল। তার মানে এইখানে যে আমি ব্যাখ্যাটা বললাম শক্তি স্তর অ্যাড হচ্ছে না, সেটা কিন্তু ওইটার জন্য সঠিক। শক্তি স্তর অ্যাড না হইলে সেই জিনিসটার জন্য সঠিক। বাট এখানে দেখো শক্তি স্তর অ্যাড হয়ে গেল, তখন কিন্তু আর আমরা এত ভেজালের মধ্যে যাব না। যার যত বেশি শক্তি স্তর সেখানে ব্যাসার্ধ তত বেশি। কতগুলা করে ইলেকট্রন আসলো গেল ডাজেন্ট ম্যাটার। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে আমি আরেকবার শর্টে বলি, যখন শক্তি স্তর অ্যাড হবে না তখন আমি দেখব কোথায় প্রোটন ইলেকট্রন সংখ্যা বেশি। তার মানে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার ছোট হইতে থাকে। বাট আমি যখন দেখবো শক্তি স্তর অ্যাড হচ্ছে, আমি কিন্তু প্রোটন ইলেকট্রনের সংখ্যার দিকে তাকাবো না, আমি দেখবো কোথায় কত বেশি শক্তি স্তর। যেখানে যত বেশি শক্তি স্তর সেটার আকার তত বড়। তার মানে খেয়াল করে দেখো, গ্যালিয়াম এখানে শক্তি স্তর 4টা, সবচেয়ে বেশি। তার মানে গ্যালিয়ামের আকার সবচেয়ে বড়, গ্যালিয়ামের আকার সবচেয়ে বড়, এটা ধরো আমাদের সেই গ্যালিয়াম। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এটার মধ্যে একটা শক্তি স্তর কম, মানে এটার আকারটা একটু ছোট হবে, গ্যালিয়ামের তুলনায় একটু ছোট হবে। তারপর হচ্ছে আমাদের বোরন, এটার আকার সবচেয়ে ছোট হবে। বুঝতে পারছো বিষয়টা কিরকম? আমরা কি বিষয়টা কি বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরো বিষয়টা। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসলে আমাদের কি হবে? ব্যাসার্ধটা বা আকারটা বাড়তে থাকবে। বাম থেকে ডানে গেলে আকারটা কমতে থাকে, উপর থেকে নিচে আসলে আকারটা বাড়তে থাকে। এটুকু ক্লিয়ার? দেখো তোমাদের এই পেজগুলোতে এই কথাগুলাই হচ্ছে আমি সুন্দর করে লিখে রাখছি। হ্যাঁ, এটা কি হলো তোমাদের বইয়েরই কথা, এগুলো তোমাদের বইয়েরই কথা। হ্যাঁ, তো আমি তোমাদের জন্য আর রিডিং পড়তেছি না, আমরা তো তোমাদের পিডিএফ প্রোভাইড করবোই, তাই না? অথবা তোমাদের বইয়ে কথাগুলো লেখা আছে, তোমরা হচ্ছে এই কথাগুলো একটু দেখে নিবা। যা যা লেখা আছে আমি কিন্তু সেইগুলাই এক্সপ্লেন করছি। এই যে দেখো, এই কথাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কি বলা আছে দেখো, যে পর্যায় সারণীতে যে কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে? পরমাণুর আকার কমতে থাকে, মানে পারমাণবিক ব্যাসার্ধ সেখানে কমে যায়। হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ কমে মানে কি? আকার কমে যায়। হ্যাঁ, আকার কমতে থাকে। আচ্ছা, আবার যে কোনো একটি গ্রুপের উপর থেকে, যে কোনো একটি গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়তে থাকে। কেন? কারণ শক্তি স্তর অ্যাড হইতে থাকে, যার ফলে পরমাণুর ব্যাসার্ধ বাড়ে যায়, মানে পারমাণবিক আকারও বাড়তে থাকে। রাইট? তাহলে আমরা কি বিষয়গুলো বুঝতে পারছি ভাইয়া? তো আমি কিন্তু তোমাকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল নিয়ে দেখাই, এক্সাম্পল আমরা অলরেডি দেখে ফেলছি, তাও তোমাদের একটা এক্সাম্পল আমি এখানে দেখাচ্ছি। লেটস আমি তোমাকে বললাম সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। আমি বললাম যে এদের মধ্যে কে বড় হবে কে ছোট হবে তুমি সাজাও। এখন তুমি ছোট থেকে বড় সাজাতে পারো, বড় থেকে ছোট সাজাতে পারো, কোনো সমস্যা নেই। আমরা চিন্তা করলাম যে না, আমি হচ্ছে বড় থেকে ছোট সাজাবো, আমার ইচ্ছা। তুমি নাও সাজাতে পারতা, তোমার ইচ্ছা। দেখো, খেয়াল করে দেখো এরা কোথায় আছে। এরা সবাই হচ্ছে আমাদের তৃতীয় পর্যায়ে আছে, 3 নাম্বার পর্যায়ে আছে, তাই না? কিভাবে বুঝলাম? ইলেকট্রন বিন্যাস করে, এটা কিন্তু আমরা সেকেন্ড ক্লাসে দেখছি, তাই তো? আচ্ছা, তাহলে দেখো আমি ইলেকট্রন বিন্যাস করে কি পাইলাম? সোডিয়াম হচ্ছে গ্রুপ 1-এ, তাই তো? ম্যাগনেসিয়াম গ্রুপ 2-এ এবং অ্যালুমিনিয়াম হচ্ছে গ্রুপ 3-এ। ইলেকট্রন বিন্যাস যদি দেখাইতেও চাই, আমি দেখাই দিচ্ছি। দেখো, যেটা হচ্ছে আমাদের সেই 3s1 3s2, এটা হচ্ছে 3s2 3p1, রাইট? অর্থাৎ তারা কিন্তু একই পর্যায়ে আছে, শক্তি স্তর অ্যাড হচ্ছে না। তাহলে বাম থেকে যতই আমি ডান দিকে যাব, আমাদের কি হবে? আকার কিন্তু কমতে থাকবে, তাই না? শক্তি স্তর অ্যাড হচ্ছে না, রাইট? তাহলে এইটা সোডিয়ামের আকার সবচেয়ে বড়, তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। এটা কি ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, ধরো এখন তোমাকে আমি আরো কিছু এক্সাম্পল দেখাই। হ্যাঁ, আমি তোমাকে আরো কিছু এক্সাম্পল এখানে দেখাচ্ছি। লেটস সে আমি তোমাকে বললাম যে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের মধ্যে আমি তোমাকে সিরিয়াল করতে বললাম।
তাহলে খেয়াল করে দেখো এরা কোথায় আছে, এরা কিন্তু একই গ্রুপে আছে। এটা কোথায় আছে জানো, এরা হচ্ছে আমাদের গ্রুপ 2 আছে। কিভাবে বুঝলাম, ইলেকট্রন বিন্যাস করে সেম জিনিস। বেরিলিয়ামের সবচেয়ে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2s2, ওকে রাইট। ম্যাগনেসিয়াম হচ্ছে 3s2 এবং ক্যালসিয়াম হচ্ছে 4s2। তার মানে খেয়াল করে দেখো s2 মানে কি, দ্বিতীয় শক্তি স্তর, রাইট, সরি হ্যাঁ, মানে দ্বিতীয় গ্রুপ। এটা আছে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে, অর্থাৎ আস্তে আস্তে করে কিন্তু শক্তি স্তর অ্যাড হচ্ছে। অ্যাড হওয়া মানে কি, যার যেখানে যত বেশি শক্তি স্তর সেটার আকার তত বড় হবে, তাই তো। তাহলে এটার আকার সবচেয়ে বড়, দেন এইটা, দেন এইটা। তাহলে এখানে বেরিলিয়াম সবচেয়ে ছোট, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম। ওকে ওকে, বিষয়টা কি বুঝতে পারলাম? এই জিনিসটা খেয়াল করে রাখবা, এই সিরিয়ালটা যেই জিনিসটা বোঝায়, এই সিরিয়ালটা কিন্তু একই জিনিসটা বোঝায়, বুঝতে পারছো? তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাকে আমরা সাজাইছি হচ্ছে ছোট থেকে বড়, ছোট থেকে বড়, আর এটা আমি সাজাইছি বড় থেকে ছোট। কোনো পার্থক্য নাই, তুমি যে কোনো একটা সাজাইতে পারো। অথবা প্রশ্নের মধ্যে যদি বলে দেয় বড় থেকে ছোট সাজাও, ছোট থেকে বড় সাজাও, তখন তুমি এইভাবে করে ফাইন্ড আউট করবা। যদি না বলা থাকে যে কোনো একটা তুমি সাজাবা। ক্লিয়ার? আচ্ছা চলো আমরা আগে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ধাতব ধর্ম, যেটা আমি বলছিলাম ধাতুর যে ধর্ম সেটা হচ্ছে ধাতব ধর্ম, রাইট। এখন ধাতুর কি কি ধর্ম হয় দেখো, এখানে কিন্তু বলা আছে যে ধাতুর কিছু ধর্ম হয়। যেমন ধরো এরা কি দেখতে হচ্ছে অনেক শাইনি হয়, অনেক চকচকে হয়। আঘাত করলে ধাতব শব্দ মানে কি জানো, ঝনঝন শব্দ করে, ঝনঝন। ওকে আচ্ছা, তারপর দেখো এরা হচ্ছে তাপ এবং বিদ্যুৎ পরিবাহী হয়, খুব ইজিলি তারা হচ্ছে তাপ শক্তি এবং বিদ্যুৎকে পরিবহন করতে পারে। এগুলো হচ্ছে আমাদের ধাতুর ধর্ম। যাদের এরকম ধর্ম আছে তারাই হচ্ছে ধাতু, আমরা আগেও আলোচনা করে ফেলছি। আচ্ছা এখন বিষয় হচ্ছে, আমি যদি তোমাকে একটা পরমাণু দিয়ে দিই, তুমি কিভাবে বুঝবা সেটা ঝনঝন শব্দ করে কিনা, কিভাবে বুঝবা সেটা চকচকে হয় কিনা, তাই না? আমি তোমাকে পরমাণু দিয়ে দিলে তো তুমি বুঝবা না, তাই তো। এখন তাহলে আমাদের বোঝার উপায় কি, একটা পরমাণু বা একটা মৌল কি ধাতু নাকি অধাতু? আমি তার নাম দেখবো, নামের শেষে আম থাকলে ধাতু, রাইট। অথবা তার ইলেকট্রন বিন্যাস দেখতে পারি, বাহিরে যদি একটা বা দুইটা ইলেকট্রন থাকে ধাতু, রাইট। দেখো এখানে কিন্তু একটা সংজ্ঞা দেওয়া আছে আমাদের বই মতে, যে যেসব মৌলে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ত্যাগ করে সেটা ক্যাটায়নে বা ধনাত্মক আয়নে পরিবর্তিত হতে পারে। ধনাত্মক আয়ন মানে কিন্তু ক্যাটায়ন, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, ক্যাটায়ন। ঋণাত্মক আয়ন মানে হচ্ছে অ্যানায়ন এবং ধনাত্মক আয়ন মানে হচ্ছে ক্যাটায়ন, মনে রাখতে হবে। তাহলে যারা হচ্ছে তাদের বাহিরের শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যাটায়ন বা ধনাত্মক আয়নে পরিণত হইতে পারে, তারা হচ্ছে আমাদের ধাতু। ওকে, তাহলে আমি যদি একটা এক্সাম্পল বলতে চাই, তাহলে এক্সাম্পলটা কিরকম হতে পারে, লেটস সে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি দেখো তো একটু, 1s2, তারপর হচ্ছে আমাদের 2s2, 2p6, 3s1, রাইট। তার মানে এই যে বাইরের শেলে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিবে, ত্যাগ করে কিসে কনভার্ট হয়ে যাবে, সোডিয়ামটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম ক্যাটায়নে। অর্থাৎ যারা এরকম ক্যাটায়ন তৈরি করতে পারলো তারাই হচ্ছে ধাতু বা মেটাল। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, জাস্ট আমার একটা আইডিয়া হইলো আর কি, ঠিক আছে। এরপর কি বলা হয়েছে যে এই ইলেকট্রন ত্যাগের প্রবণতা দিয়ে আমরা ধাতব ধর্মের প্রবণতা বা তীব্রতাটাকে বুঝতে পারি। আচ্ছা এখন কে কত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সেটা আমি কেমনে বুঝতে পারি? এটুক তো শিওর যে যে যত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে সে তত সহজে হচ্ছে আয়নে কনভার্ট হইতে পারবে, তাই না? যে যত সহজে আয়নে পরিবর্তিত হইতে পারে সে তত সবল ধাতু হয়। ওকে, তার মানে আমাদের দেখতে হবে কে কত সহজে ইলেকট্রন ছাড়তে পারে। এখন সেটা মেনলি আমরা বুঝতে পারি কি জানো, সেটা মেনলি আমরা বুঝতে পারি হচ্ছে পারমাণবিক আকার বা ব্যাসার্ধ দিয়ে। ওকে, এটা আমি কেমনে বুঝতে পারি একটু খেয়াল করে দেখি ভাইয়া। আমি যদি এখানে একটা পেজ নেই, দেখো এটা আমি কেমনে বুঝতে পারি, খেয়াল করে দেখো। আমি একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব আকারটা কিন্তু ছোট হইতে থাকে, রাইট। আকারটা ছোট হইতে থাকে। তার মানে ধরো এখানে আমাদের কি আছে, সোডিয়াম আছে। সোডিয়াম যদি এরকম শেপের হয়, এরপর যে ম্যাগনেসিয়াম সেটা কি এই শেপের হবে না, একটু ছোট হবে, রাইট। এরপরে কি আছে আমাদের অ্যালুমিনিয়াম, তিনটা তো ধাতু, ওকে, অ্যালুমিনিয়াম কিন্তু আরো ছোট হয়, রাইট। এখন খেয়াল করে দেখো সোডিয়ামের বাইরে যে ইলেকট্রনটা আছে সেটা কিন্তু নিউক্লিয়াস থেকে বেশ দূরে,
বাট ম্যাগনেসিয়ামের বাইরে যে ইলেকট্রনগুলো থাকে সেটা কিন্তু নিউক্লিয়াস থেকে মোটামুটি কাছে হয় ওর তুলনায়, যেহেতু আকারটা ছোট। আর অ্যালুমিনিয়ামের যে নিউক্লিয়াস সেটা কিন্তু অনেক কাছে হয়, তাই তো? তাহলে এখানে দেখো খেয়াল করে, সোডিয়ামেরটা অনেক দূরে হবে, ম্যাগনেসিয়ামটা একটু কাছে হয় এবং অ্যালুমিনিয়ামটা সবচেয়ে কাছে হয়। তাহলে আমাকে বলো কোথায় আকর্ষণ বলটা বেশি হবে? যেখানে যত কাছে থাকে, দূরত্ব যত কম হয়, সেখানে তত বেশি আকর্ষণ। তাহলে এই নিউক্লিয়াসে যদি খুব আকর্ষণ শক্তি দিয়ে এই ইলেকট্রনটাকে ধরে রাখে, তাহলে এই ইলেকট্রন বের করা আমার জন্য কি ইজিয়ার হবে? না। যদি আমি অনেক শক্তি দিয়ে ইলেকট্রনটাকে আমি ধরে রাখি, আমি তো সহজে বের করতে পারবো না। তার মানে অ্যালুমিনিয়াম হচ্ছে অত সহজে ইলেকট্রন ছাড়তে পারে না, কষ্ট করে ইলেকট্রন ছাড়ে। তাহলে ওর ধাতব ধর্ম নিশ্চয়ই কম হবে। তাহলে আমাকে বলো এই তিনটার মধ্যে কে কত সহজে ইলেকট্রন ছাড়তে পারবে? সবচেয়ে সহজে ছাড়তে পারবে হচ্ছে সোডিয়াম, কারণ তার ইলেকট্রনটা সবচেয়ে দূরে আছে। এই ইলেকট্রনটা হচ্ছে প্লাসের প্রতি কম আকর্ষণ, অনেক দূরে আছে। তাই সোডিয়ামটা হচ্ছে সবচেয়ে সবল ধাতু, এদের মধ্যে সবচেয়ে সবল ধাতু, রাইট? সবচেয়ে সবল ধাতু। তারপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। বুঝতে পারলাম? তার মানে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যাব, আকার কমতে থাকবে, এবং আকার কমতে থাকলে ধাতব ধর্ম কমতে থাকে, রাইট? এই জন্য আমরা দেখতে পাই যে একটা পর্যায়ের মধ্যে বাম দিকে ধাতু থাকে, তারপর ডান দিকে অধাতু থাকে, কারণ বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমতে থাকে, রাইট? আচ্ছা, একটু কি বুঝতে পারলাম? তার মানে যদি আমি বাম থেকে ডানে যাই, এই কথাটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, আমি যদি বাম থেকে ডানে যাই, তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের হচ্ছে ধাতব ধর্ম কমে। আচ্ছা, তাহলে ধাতব ধর্ম কমে, আমাকে বলতে পারবা যে অধাতব ধর্মের কি হয়? ধাতব ধর্ম, অধাতব ধর্ম একটা আরেকটার উল্টা, তাই না? ধাতব ধর্ম আমরা কি দেখছিলাম? ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়নে কনভার্ট হয়, ক্যাটায়নে পরিবর্তন হয়, তাই না? আর অধাতব ধর্ম কি হবে? ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, রাইট? তাহলে একটা আরেকটার উল্টা হয়ে যাচ্ছে না? উল্টা হয়ে যাচ্ছে। তার মানে আমি যেখানে পাবো ধাতব ধর্ম কমে, সেখানে অধাতব ধর্ম কি হবে? বাড়বে। তাহলে এখানে অধাতব ধর্ম বাড়বে। ওকে, বুঝতে পারলাম? অর্থাৎ একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, তাহলে কি হবে? আমাদের ধাতব ধর্ম কমে এবং অধাতব ধর্ম বাড়ে। একটু কি ক্লিয়ার? একটু কি আমরা বুঝতে পারলাম? আচ্ছা, এখন যদি আমি এখানে আসি, যে তোমাদের যদি আরেকটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করি। ধরো এখানে আমি কি করলাম, আমি তোমাকে আরো 3টা পরমাণুর কথা বললাম, হ্যাঁ? আচ্ছা, এখানে দেখাই। এখানে ধরো আমি তোমাকে আরো 3টা পরমাণুর কথা বললাম। লেটস সে আমরা বললাম হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ক্ষেত্রে আমি বললাম যে ধাতব ধর্মের কি হয়। এখন একটু খেয়াল করে দেখো এরা কোথায় আছে। তুমি যদি ইলেকট্রন বিন্যাস করে দেখো, এটা হচ্ছে আমাদের 2s1, 3s1, 4s1, তাই না? অর্থাৎ তারা কিন্তু একই গ্রুপে আছে, s1 মানে প্রথম গ্রুপে আছে, বাট এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, চতুর্থ পর্যায়ে। ওকে, 2, 3, 4, বুঝতে পারলাম? তার মানে উপর থেকে নিচের দিকে আসলে বিষয়টা হচ্ছে, তাই না? অর্থাৎ তুমি যদি এটাকে সাজাও, তাহলে এরকম পাবা লিথিয়াম, তার নিচে হচ্ছে সোডিয়াম, তার নিচে হচ্ছে আমাদের পটাশিয়াম। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আশা করি ভাইয়া তোমরা এই জিনিসটা ধরতে পারছো। এখন আমাকে বলো তো এখানে আকারের ক্ষেত্রে কি হবে? আমরা জানি আমরা কি করব, যে একই গ্রুপের যখন উপর থেকে নিচের দিকে আসি, একই গ্রুপের যখন আমরা উপর থেকে নিচের দিকে আসব, আমাদের পারমাণবিক আকার বাড়তে থাকে, কারণ শক্তি স্তর যুক্ত হইতে থাকে, অ্যাড হইতে থাকে, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো তো এখানে আকার কার বড় হবে বা আকার কার ছোট হবে? লিথিয়ামের মাত্র 2টা শক্তি স্তর, তাহলে ধরো হচ্ছে আকারটা এরকম, তাই না? আচ্ছা, সোডিয়ামের 3টা, আকার একটু বড়, আর পটাশিয়ামের হচ্ছে 4টা, সবচেয়ে বড়। তাহলে বলো এখানে বাইরে সেলে ইলেকট্রনটা কোথায় নিউক্লিয়াস থেকে কাছে আছে বলো তো? সবচেয়ে কাছে আছে লিথিয়ামের ক্ষেত্রে, কারণ তার আকার সবচেয়ে ছোট। তাহলে এখানে আকর্ষণ বেশি, সহজে আমি ইলেকট্রন ছাড়তে পারবো না। আর এখানে দেখো ইলেকট্রনটা সবচেয়ে দূরে আছে পটাশিয়ামের ক্ষেত্রে, এটা হচ্ছে পটাশিয়ামের জন্য। তাহলে এখানে আকর্ষণ সবচেয়ে কম, সহজে আমি ইলেকট্রন ছাড়তে পারবো, রাইট? তাহলে আমি যদি সহজে ইলেকট্রন ছাড়তে পারি, আমাদের ধাতব ধর্ম বাড়তে থাকবে। অর্থাৎ একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আকার বাড়তে থাকে, সো আকার বাড়তে থাকলে আমাদের কি হবে? ধাতব ধর্ম বাড়তে থাকে, হ্যাঁ? সো এখানে কি হবে? যদি আকার বাড়ে তাহলে আমাদের ধাতব ধর্ম বাড়ে।
ধাতব ধর্ম বৃদ্ধি। তাহলে আমি এখানে একটা নোট লিখে দিই, নোটটা অবশ্যই তোমরা একটু নোট করে ফেলবো তোমাদের খাতায়, যে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে, উপর থেকে নিচে আসলে কি হবে, আমাদের ধাতব ধর্ম বাড়ে এবং অধাতব ধর্ম কমে। উল্টা সম্পর্ক আমরা অলরেডি কিন্তু এইসব পড়ে ফেলছি, তাই না? অধাতব ধর্মে কমে, রাইট? তাহলে এই কথাটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা, গেল। তাহলে এই জিনিসগুলোকে আমরা বুঝতে পারলাম, ধাতব ধর্ম অধাতব ধর্ম সব কিন্তু আমাদের পড়া শেষ, রাইট? এখানে দেখো আমরা দেখছি কি একই পর্যায়ে কি হয়, এখানে আমরা কি পড়লাম একই গ্রুপে কি হয়। আচ্ছা, গেল। ঠিক আছে, আসো তাহলে দেখো আমরা কিন্তু অধাতব ধর্ম অলরেডি পড়ে ফেলছি। হ্যাঁ, এটার মধ্যে আমরা পড়ে ফেললাম, এখান থেকে আর কিছু লাগবে না, এটা লাগবে। দেখো এখানে কি বলা হয়েছে, যে আমাদের পর্যায় সারণীতে কিছু কিছু মৌল আছে যারা হচ্ছে ধাতু এবং অধাতু দুইটা মিশ্র আচরণ করে। এরা পুরোপুরি ধাতুও না, পুরোপুরি অধাতুও না। এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা অপধাতু। হ্যাঁ, এদেরকে আমরা কি বলতে পারি, অপধাতু বলতে পারি, অথবা এদেরকে আমরা উপধাতু কিন্তু বলতে পারবো, উপধাতু। অথবা এদেরকে অর্ধধাতু কিন্তু বলা যায়, অর্ধধাতু, অনেক কিছু বলা যায়, তাই না? দেখো অপধাতু, উপধাতু, অর্ধধাতু সব কিন্তু সেম জিনিস। হ্যাঁ, সব একই জিনিস। এটা দিয়ে কি বোঝায়, এটা পুরোপুরি ধাতুও না, পুরোপুরি অধাতুও না। ক্লিয়ার? আচ্ছা, এরকম বিষয়টা। এখন এরকম কে কে আছে জানো? এরকম অপধাতু আছে আমাদের পর্যায় সারণীতে মোটামুটি 6টা। অনেক বইতে আবার 7টার কথা লেখা আছে, মোটামুটি 6টা আছে। দেখো আমি যদি দেখি, দেখাইতে চাই, দেখো এখান থেকে আমি দেখতে পারবো, খেয়াল করে দেখো কে কে হচ্ছে আমাদের অপধাতু। 6টা 7টাই মেনলি থাকে, আমরা পড়ি 6টা, বাট 7টা থাকতে পারে। দেখো কে কে আছে। প্রথমে হচ্ছে বোরন। হ্যাঁ, বোরন কিন্তু একটা অপধাতু। তারপর সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপর স্টিবিয়াম বা অ্যান্টিমনে বলা যেতে পারে, আর হচ্ছে টেলুরিয়াম। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি স্বীকৃত নাম। অনেকে আবার এটাকে পোলোনিয়াম হচ্ছে ইনক্লুড করে। হ্যাঁ, অনেকে হচ্ছে পোলোনিয়ামকে ইনক্লুড করে, বাট আমরা সাধারণত পোলোনিয়ামকে বলি না, ইনক্লুড করি না। তাহলে এখানে কি কি আছে দেখো, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম আর হচ্ছে টেলুরিয়াম। এই 6টা তোমরা পড়ো। হ্যাঁ, তো এই 6টা আমি কিভাবে মনে রাখতে পারি, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি পরীক্ষার জন্য লিখে দিই। হ্যাঁ, দেখো আমি যদি ছন্দটা লিখে দিই, তাহলে অপধাতু কে কে আছে, ছন্দটা হচ্ছে এরকম, যে অপধাতু মনে রাখার ছন্দ, তাই তো? বেশি গ্যাস, বেশি গ্যাস সবার টেনশনের কারণ। বেশি গ্যাস সবার টেনশনের কারণ। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো কোনটা দিয়ে আমি কি মনে রাখতে পারি। দেখো বেশি দিয়ে হচ্ছে আমাদের বোরন এবং সিলিকন, তাই তো? গ্যাস দিয়ে হচ্ছে জার্মেনিয়াম এবং আর্সেনিক গ্যাস। সবার দিয়ে হচ্ছে স্টিবিয়াম, আর টেনশন দিয়ে হচ্ছে আমাদের টেলুরিয়াম। এই 6টা মনে রাখলে আমার মনে হয় যে এনাফ। ঠিক আছে, একটু মনে রাখলে পারলেই চলবে। আচ্ছা, এরপর হচ্ছে আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি, যেটাকে আমরা আয়নীকরণ বিভবও বলতে পারি, আয়নীকরণ বিভব, সমস্যা নাই, তোমাদের বইতে পড়ো যে কি বলা হচ্ছে আয়নীকরণ শক্তি মানে কি বলতো ভাইয়া, যে নাম থেকে বুঝতে পারতেছি আয়ন তৈরি করার জন্য যে শক্তি লাগবে, আয়ন তৈরি করার জন্য যে শক্তি দরকার সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি। দেখো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, যে গ্যাসীয় অবস্থায় আমি যদি একটা পরমাণু থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে তাকে ক্যাটায়নে কনভার্ট করতে চাই, তাহলে যে এনার্জি দরকার সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। যেমন আমি যদি এখানে চিন্তা করে দেখি, ধরো আমি ম্যাগনেসিয়াম থেকে, হ্যাঁ ধরো আমি এখানে কি করলাম, ম্যাগনেসিয়াম থেকে আমি একটা ইলেকট্রন বের করে নিয়ে যাব, তৈরি করবো হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন। তাহলে এই ম্যাগনেসিয়াম আয়ন তৈরি করার জন্য যে এখানে যে এনার্জিটা দরকার সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি, এনার্জি ই দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তো একটা ইলেকট্রন বের করে নিলে প্রথম আয়নীকরণ শক্তি। আমি যদি এখান থেকে আরেকটা ইলেকট্রন বের করতে চাই, এটা দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে
দ্বিতীয় আয়নীকরণ শক্তি। যতগুলা ইলেকট্রন বের করব তত ক্রমের আয়নীকরণ শক্তি হয়। একটা বের করলে প্রথম, দুটা বের করলে দ্বিতীয়, এরকম বিষয়টা। ক্লিয়ার হইতে পারলাম? আচ্ছা, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। এখন এর সম্পর্ক কিরকম, আমি যদি সম্পর্কটা দেখাইতে চাই একই রকম ভাবে এটাও তুমি আকার দিয়ে মনে রাখতে পারো। যেমন ধরো আমি যদি এখানে ওই যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের কথাটা বলি, হ্যাঁ, এখানে মিললে আমরা প্রথম আয়নীকরণ শক্তি সেটাই দেখি। তোমাদের বই একটু আলোচনা করাটাই এনাফ, হ্যাঁ, আর লাগবে না আমাদের। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে কি হবে, বাম থেকে যতই আমি ডানে যাব, তাই না, এটা তো একই পর্যায়ে আছে, আমরা অলরেডি দেখে ফেলছি। বাম থেকে যতই আমরা ডানে যাব আকারটা কিন্তু কি হতে থাকবে, আকারটা কমতে থাকে, তাই না, আকারটা কমতে থাকে, শক্তি স্তর যুক্ত হয় না। তাহলে আকার কমতে থাকা মানে কি, বাইরের শেলের ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত অবস্থা থাকবে, কাছাকাছি থাকবে। ওই ইলেকট্রন বের করা কি ইজি হবে না? তাহলে ওই ইলেকট্রন বের করা কষ্ট হবে, মানে এনার্জি বেশি দেওয়া লাগবে, শক্তি বেশি দেওয়া লাগবে। তার মানে যতই আমি বাম থেকে ডানের দিকে যাব আকার কমতে থাকে। সো আকার কমতে থাকা মানে কি, আকার কমতে থাকা মানে হচ্ছে সেখানে শক্তির মান বেশি দরকার হবে, ঠিক আছে, সেখানে শক্তি বেশি দরকার। তাহলে এটার আয়নীকরণ শক্তি, হ্যাঁ, আয়নীকরণ শক্তি আই দিয়ে তুমি বলতে পারো, এই আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে, তাই না, রাইট? তাহলে এটাকে তুমি ধাতব ধর্মের সাথে মিলায় পড়তে পারো, অত ঝামেলা আমরা যাচ্ছি না। তুমি হচ্ছে আকারের সাথে তুমি পড়ো, বাম থেকে ডানে গেলে আকারটা কি হয়, কমতে থাকে, যার ফলে ইলেকট্রন বের করাটা কষ্টকর হয়, এজন্য আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায়, বাড়তে থাকে। ওকে, আচ্ছা, এবার যদি তুমি উপর থেকে নিচের দিকে আসো, ধরো আমি এখান থেকে একবারই দেখাই দিচ্ছি, হ্যাঁ, উপর থেকে নিচের দিকে আসলে কি হবে, ধরো এখানে কি আছে, সোডিয়ামের পর ধরো পটাশিয়াম আছে, তারপর ধরো হচ্ছে আমাদের রুবিডিয়াম আছে, তাই না? তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হবে, আকারটা হচ্ছে বাড়তে থাকে, কারণ শক্তি স্তর যুক্ত হতে থাকে। আকার বাড়তে থাকা মানে কি, বাহিরের শেল থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তেছে, হ্যাঁ, মানে বাইরের কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তেছে, আকার যেহেতু বড় হচ্ছে, তাই না? এই দেখো, এই যে আমাদের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, আকার বাড়তেছে মানে কি, বাইরের শেল থেকে নিউক্লিয়াসের দূরত্ব বাড়তেছে, যার ফলে এখানে কি হবে, সহজে তুমি বাইরের শেল থেকে ইলেকট্রনটাকে বের করে ফেলতে পারবা, রাইট? অর্থাৎ আকার বাড়তে থাকলে সেখানে আমাদের ইলেকট্রন মানে আয়নীকরণ শক্তির মানটা কমতে থাকে। বুঝতে পারলাম? ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই জিনিসটা আমাদের কি হলো, এটা হচ্ছে আমাদের বিষয়টা এরকম, আমি লিখে দিই যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে কি হয়, আয়নীকরণ শক্তি, হ্যাঁ, আমরা ইআই দিয়ে লিখতেছি, ইআই মানে কিন্তু আয়নীকরণ শক্তি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এটা লিখিয়ে দিই, সমস্যা নেই, তোমরা আবার না বুঝতে পারো। আয়নীকরণ শক্তি বাড়ে, ওকে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পায়। ওকে, আচ্ছা, আর উপর থেকে নিচে আসলে কি হবে, উপর থেকে নিচে আসলে আমাদের আয়নীকরণ শক্তির মানটা, যে আয়নীকরণ শক্তি কমে। ওকে, উপর থেকে নিচে আসলে আয়নীকরণ শক্তির মানটা কমবে। ওকে, আচ্ছা, আশা করি ভাইয়া এই জিনিসটা আমি তোমাদের বুঝাইতে পারলাম। আচ্ছা, ক্লিয়ার হইতে পারলো আয়নীকরণ শক্তি? আচ্ছা, চলো আমরা আগাই। আচ্ছা, ঠিক আছে, এগুলো আমরা পড়ে ফেলছি। এবার হচ্ছে ইলেকট্রন আসক্তি। ভাই, আয়নীকরণ শক্তি যে জিনিসটা ছিল, ইলেকট্রন আসক্তি তার উল্টা জিনিস। আসক্তি মানে হচ্ছে আকর্ষণ, হ্যাঁ, আসক্তি মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ যারা হচ্ছে ইলেকট্রনকে বেশি বেশি নিজের কাছে রাখতে চায়, হ্যাঁ, ইলেকট্রনকে বেশি বেশি নিজের কাছে ধরে রাখার ক্ষমতা হচ্ছে ইলেকট্রন আসক্তি। বাট আমাদের বইয়ের সংজ্ঞাটা কি, যে গ্যাসীয় অবস্থায় যদি আমি একটা একটা করে ইলেকট্রনকে বাহিরের কক্ষপথে যুক্ত করতে চাই, যুক্ত করে তাকে যদি আয়নে কনভার্ট করতে চাই, অ্যানায়নে পরিণত করতে চাই, তাহলে যেই এনার্জিটা বা যেই শক্তির মানটা ভেতর থেকে বের হয়ে আসবে, নিউক্লিয়াস থেকে নির্গত হবে, সেটা হচ্ছে আমাদের আয়নীকরণ শক্তি। তার মানে সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন শক্তি। তার মানে আয়নীকরণ শক্তিতে আমি ইলেকট্রন বের করতেছিলাম, ইলেকট্রন আসক্তিতে আমরা ইলেকট্রন যুক্ত করতেছি, রাইট, বের করতেছিলাম, যুক্ত করছি। আয়নীকরণ শক্তিতে আমরা ক্যাটায়নে পরিণত করতেছিলাম, ইলেকট্রন আসক্তিতে আমরা অ্যানায়নে পরিণত করতেছি। বুঝতে পারলাম? উল্টা উল্টা না? তাহলে আয়নীকরণ শক্তিতে আমাদের বাইরে থেকে শক্তি প্রয়োগ করে
ইলেকট্রনটাকে বের করতে হচ্ছিল। তাহলে এখানে কি হবে, তাই না? ওখানে আমাদের বাইরে থেকে শক্তি খরচ করতে হচ্ছিল, এখানে ভেতর থেকে শক্তি বের হবে, বুঝছো? তাহলে দেখো এখানে লেখা আছে কি, শক্তি নির্গত হয়। ওখানে শক্তির প্রয়োজন ছিল, বাইরে থেকে দেওয়া লাগতেছিল, আর এখানে দেখো শক্তি নির্গত হচ্ছে, অর্থাৎ ভেতর থেকে বের হবে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের বিষয়টা। এখন এটা সম্পর্ক কিরকম আমি যদি তোমাদেরকে দেখাইতে চাই, এটা সম্পর্কটা একই রকম, ঠিক আছে, একই রকম বিষয়টা। তাহলে আমাদের আয়নীকরণ শক্তি ক্রমটা যেরকম ছিল, ইলেকট্রন আসক্তি ক্রমটা একদম হুবহু সেম, রাইট? তাহলে হুবহু সেম হলে আমি তোমাদের লিখে দিই যে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে কি হচ্ছিল, আয়নীকরণ শক্তির মানটা বাড়তেছিল। তো আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি মানে কি, ইলেকট্রন আসক্তির মানটাও বৃদ্ধি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আছে, আমি বুঝতে পারছি, যে সব যদি উল্টা উল্টা হয়, আয়নীকরণ শক্তি যদি ইলেকট্রন আসক্তির বিপরীত হয়, তাহলে ওইটা ক্রম এটার উল্টা হচ্ছে না কেন, সেম কেন হচ্ছে? আমাদের একটা ডাউট আসলো। আচ্ছা, এই ডাউটটা আমি ধরো তোমাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। আগে ধরো এই ডাউটটা তোমাদের আমি ক্লিয়ার করে দিই, তারপর আমি এখানে আগাই। দেখো, এই যে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাই না? আচ্ছা, একই পর্যায়ে আছে, বাম থেকে ডানে গেল, আকার বাড়তে থাকলো, তাই না? আচ্ছা, আকার কমতে থাকলো। আচ্ছা, গেল গেল, সমস্যা নেই। আচ্ছা, এইবার বিষয় হচ্ছে এখানে আমি কোথায় ইলেকট্রন কত সহজে অ্যাড করতে পারি। দেখো, সোডিয়াম আকারটা কিন্তু এখানে বড় তুলনামূলকভাবে, ম্যাগনেসিয়ামটা একটু ছোট, অ্যালুমিনিয়াম হচ্ছে সবচেয়ে ছোট, তাই না? বিষয়টা এরকম। আচ্ছা, আমাকে বলো তো এখানে কোন জায়গায় ইলেকট্রন অ্যাড করাটা সহজ হবে, কোথায় ইলেকট্রন অ্যাড করাটা ইজিয়ার হবে? তুমি যদি খেয়াল করে দেখো, কোথায় ইলেকট্রন প্রবেশ করানো ইজি, নিউক্লিয়াস থেকে যত দূরে থাকবে তত কষ্ট হবে। কেন? কারণ আমি কিন্তু বাইরে থেকে ইলেকট্রন আনতেছি, বুঝছো? আমার ভিতরে কিন্তু প্লাস চার্জ, তাহলে প্লাস চার্জ তো এই ইলেকট্রনটাকে আকর্ষণ করে। তাহলে যত দূরে থাকবে আকর্ষণ মানটা কম হবে না? যত দূরে থাকবে আকর্ষণ মানটা কিন্তু কম হয়। অর্থাৎ আমি যদি এখানে ইলেকট্রনটাকে নিয়ে আসি, এই আকর্ষণ মানটা কিন্তু কম। যদি এখানে আনি আর একটু বেশি হবে, কারণ নিউক্লিয়াস থেকে কাছে। আর এখানে আনতে পারলে সবচেয়ে বেশি হবে, কারণ নিউক্লিয়াস থেকে সবচেয়ে কাছে। যত বেশি আকর্ষণ মান, শক্তিটা তত বেশি, তাই না? ওইখানে কিন্তু দেখছিলাম, ওইখানে আমাদের পার্থক্যটা কি ছিল, বাইরের শেল থেকে বা বাইরের কক্ষপথ থেকে আমি ইলেকট্রন টান দিয়ে বের করে নিয়ে যাচ্ছি, তাই না? যত বেশি কষ্ট হচ্ছিল তত বেশি মান। আর এখানে আমি কি দেখতে পারতেছি, এখানে মেনলি আকর্ষণ বলের দিকে কাজ হচ্ছে, তাই না? ওখানে আমরা কি করতেছিলাম, প্লাস মাইনাসটাকে ভেঙে ফেলতেছিলাম, হ্যাঁ, দূরে সরাই ফেলতেছিলাম। আর এখানে আমি প্লাস মাইনাসটাকে কাছে আনতেছি। তাহলে দেখো এখানে কোথায় সবচেয়ে বেশি কাছে আসে, অ্যালুমিনিয়ামের জন্য। তাহলে কোথায় আকর্ষণ বল সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়ামে, তাই না? তাহলে এখানে কোথায় সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে, যত কাছাকাছি আসতে পারে তত বেশি শক্তি নির্গত হয়, রাইট? তাহলে সবচেয়ে বেশি কাছাকাছি আসলে এইখানে, সবচেয়ে বেশি শক্তি নির্গত হবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম। ক্লিয়ার বিষয়টা, রাইট? তার মানে দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, আমাদের ইলেকট্রন আসক্তির মানটা বাড়তে থাকে। তাহলে একই রকম এখন চিন্তা করে দেখো, বাম থেকে ডানে গেলে যদি বাড়ে, উপর থেকে নিচে আসলে কি হবে, ব্যাসার্ধের মানটা বাড়তে থাকে, তাই তো? মানে শক্তি স্তর অ্যাড হতে থাকে। শক্তি স্তর অ্যাড হওয়া মানে কি, আমি যদি এখানে এক্সাম্পল দিই, ধর হচ্ছে পটাশিয়াম আর ধর হচ্ছে রুবিডিয়াম, তাই না? এখানে দেখো একটা একটা করে শক্তি স্তর অ্যাড হবে, শক্তি স্তর যুক্ত হবে, মানে আকার বড় হবে। আকার বড় হওয়া মানে আকর্ষণ কমে যাওয়া, আকর্ষণ কমে যাওয়া মানে কিন্তু আয়নীকরণ শক্তির মানটাও, সরি, ইলেকট্রন আসক্তির মানটাও কমে যাওয়া। তার মানে যত উপর থেকে নিচে আসবো আকার বাড়বে, বাট শক্তির মানটা কমে যাবে। অর্থাৎ তুমি এটাকে এইভাবে বলতে পারো, এইটা ঠিক আছে। আর তুমি যদি এখানে এটা বলো যে যতই আমি উপর থেকে নিচে আসবো, ধরো এটাকে আমি এখানে লিখে দিই, উপর থেকে যত আমি নিচে আসবো, সেখানে কি হবে, সেখানে ইলেকট্রন আসক্তির মানটা কমবে, কারণ আকার বাড়তেছে, আকর্ষণ কম হচ্ছে, তাই না? এরকম বিষয়টা। ওকে, আশা করি ভাই জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ, আশা করি ভাই বুঝতে পারলাম। জাস্ট একটু মনে রাখি, আয়নীকরণ শক্তিক্রম যা, ইলেকট্রন আসক্তিক্রম তাই, শেষ, ইজি। আচ্ছা, এরপর আসা হচ্ছে
তড়িৎ ঋণাত্মকতা। আমাদের বই কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কোনো সুন্দর সংজ্ঞা নাই, কোনো সুন্দর কাকে বলে এরকম কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা আছে বাট সংজ্ঞা নাই। তো সংজ্ঞাটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে এক কথায় উত্তর, সেখানে কিন্তু বলতেই পারে যে তড়িৎ ঋণাত্মকতা কি। এই জন্য আমি তোমাদের একটা সংজ্ঞা এখানে লিখে দিচ্ছি। দেখো কি বলছি, যে সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো পরমাণু বন্ধনে ইলেকট্রনকে নিজের দিকে যে আকর্ষণ করে, সেই ক্ষমতাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন আমাকে বলো তো, সমযোজী বন্ধন বলতে কি বোঝায়? যেখানে ইলেকট্রনের শেয়ার হয়, যেখানে ইলেকট্রন শেয়ারিং হয়, হ্যাঁ, যেখানে ইলেকট্রনের শেয়ার হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। আদান প্রদান হলে আয়নিক বন্ধন, শেয়ারিং হলে সমযোজী বন্ধন। তাহলে আমি যদি তোমাকে জিনিসটাকে একটু এক্সপ্লেন করে দেখানোর চেষ্টা করি, এই ধরো হচ্ছে আমাদের HCl, হ্যাঁ, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে কি হবে? ইলেকট্রনের কিন্তু শেয়ারিং হবে, তাই না? আচ্ছা, এখানে কিন্তু ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে, ক্লোরিনের একটা ইলেকট্রন ধরো এখানে, রাইট? শেয়ারিং হচ্ছে। আচ্ছা, এখন এই যে আমাদের যে ইলেকট্রনের জোড়াটা তৈরি হলো, এই জোড়াটা যে নিজের দিকে বেশি টানতে পারে সে হচ্ছে তত বেশি তড়িৎ ঋণাত্মক। এই বেশি টানতে পারার ক্ষমতাটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, এখানে আমি তোমাদেরকে বলে দিই, ক্লোরিন হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। এটা হচ্ছে এরকম ভাবে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিয়ে যায়, সেটাকে আমরা ডেল্টা নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করতে পারি, আংশিক ঋণাত্মক অংশ। তাহলে এই ইলেকট্রনের ঘনত্বটা ক্লোরিনের দিকে বেশি চাপানো থাকবে। তাহলে হাইড্রোজেন থেকে চলে গেলে এটা হচ্ছে আংশিক ধনাত্মক প্রান্ত তৈরি করে, রাইট? এই জিনিসটাকে আমরা কি বলি জানো? এই যে জিনিসটা এখানে তৈরি হলো, এটাকে আমরা বলি হচ্ছে দ্বিমেরু। এটাকে আমরা কি বলবো? দ্বিমেরু, বা ইংলিশে বললে হবে ডাইপোল। ওকে, ক্লিয়ার বিষয়টা? আশা করি আমরা বুঝতে পারলাম। এখন এইটার জন্য আসলে সম্পর্কটা কিরকম হয়? এটার জন্য আসলে সম্পর্কটা ওই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তির মতোই, ওটা যেরকম ছিল এটা হচ্ছে সেরকম। বিষয়টা কিরকম? ধরো আমি এটা একটু অন্যরকম এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন আর হচ্ছে ফ্লোরিন। ওকে, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এখানে খেয়াল করে দেখো, একই পর্যায়ে তারা আছে। বাম থেকে ডানে গেলে আকারটা কমতে থাকে, তাই না? আকারটা কমতে থাকে মানে কি? এই ধরো হচ্ছে আমাদের নাইট্রোজেন, এই ধরো হচ্ছে অক্সিজেন, আর এই ধরো হচ্ছে ফ্লোরিন, তাই না? এখন খেয়াল করে দেখো, যখনই শেয়ার হবে তখন কি সবচেয়ে বাইরের শেলের সাথে ইলেকট্রনগুলোর বন্ধন তৈরি হবে, তাই না? ধরো আমাদের যেখানে আমাদের শেয়ারিংটা হইলো, ওই যে আমি যে ক্রস দিয়ে ইলেকট্রনটা দেখাইছি, সেটা ধরো এখানে আছে, তাই না? ধরো ওর জন্য এখানে আছে, আবার ধরো হচ্ছে ওর জন্য এখানে আসছে, মানে শেয়ারিং করে যে ইলেকট্রনটা আসলো সেটা ধরো হচ্ছে এইসব জায়গায় আছে। এখন আমাকে বলো, এই শেয়ারকৃত ইলেকট্রনের প্রতি কোন নিউক্লিয়াসটা বেশি আকর্ষণ করতে পারবে? বলো তো একটু। নিশ্চয়ই যে কাছাকাছি থাকবে। এখানে আকার সবচেয়ে ছোট, মানে নিউক্লিয়াসটা হচ্ছে ওই শেয়ারকৃত ইলেকট্রনের কাছাকাছি থাকে, তাহলে ও হচ্ছে ওই ইলেকট্রনটাকে বেশি টানতে পারবে, রাইট? অর্থাৎ আকার যত কমবে ওই আকর্ষণ করার ক্ষমতা তত বাড়বে। তার মানে এখানে ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি আকর্ষণ করতে পারবে, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, রাইট? আচ্ছা, তুমি যদি উপর থেকে নিচে আসো, ধরো আমি এখানে আরেকটা এক্সাম্পল, তাহলে এই জিনিসটাকে আমরা বুঝতে পারলাম কিনা আমি লিখি দিই আগে। তাহলে বাম থেকে ডানে গেলে, বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। আচ্ছা, এবার তুমি যদি উপর থেকে নিচের দিকে আসার চিন্তা করো, তাহলে কি হবে? ধরো নাইট্রোজেন দিয়ে আমি ব্যাখ্যা করি। নাইট্রোজেন নিচে আছে আমাদের, ধরো এই যে নাইট্রোজেন, এই ধরো আমাদের ফসফরাস, আচ্ছা, তারপর ধরো হচ্ছে আমাদের আর্সেনিক। উপর থেকে নিচে আসলে কি হবে? আকারটা বাড়তে থাকে, কারণ শক্তি স্তর যুক্ত হইতে থাকে, তাই না? নাইট্রোজেন আকার যদি এরকম হয়, ফসফরাস আরো বড়, আর্সেনিক কিন্তু আরো বড়। বলো তাহলে এখানে শেয়ারকৃত ইলেকট্রন কোন নিউক্লিয়াসের কাছাকাছি থাকবে বলো তো? এর কাছে থাকবে নাকি এটা কাছাকাছি থাকবে? নিশ্চয়ই আকার যেটা ছোট সেটা কাছাকাছি থাকবে। অর্থাৎ একই গ্রুপে যে যত নিচের দিকে আসবে দূরত্ব বাড়তে থাকবে, আকর্ষণ কমতে থাকবে, তার মানে তড়িৎ ঋণাত্মকতার মানও কমতে থাকে, রাইট? তাহলে সবচেয়ে বেশি এখানে হবে নাইট্রোজেন, তারপর হবে হচ্ছে ফসফরাস, তারপর হবে হচ্ছে আর্সেনিক। ওকে, তাহলে এখানে তুমি যদি সম্পর্কটা দেখার চেষ্টা করো, এটা আমি বক্স করে দিই। আচ্ছা, এখানে আমাদের সম্পর্কটা কিরকম দাঁড়াবে? এখানে সম্পর্কটা হচ্ছে উপর থেকে নিচে
উপর থেকে নিচে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কমে। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, আশা করি তোমরা এটা ক্লিয়ার হইতে পারছো। আচ্ছা, চলো তাহলে এরপরে দেখো আমাদের পর্যায়ভিত্তিক সম্পর্ক বা পর্যায়বৃত্ত সম্পর্ক বা পর্যায়ক্রমিক সম্পর্ক, সব কিন্তু সেম জিনিস, এটা কিন্তু শেষ। তো আমি যদি একটু সামারি করে দিই তোমাদের জন্য, হ্যাঁ একটু যদি আমি তোমাদেরকে সামারি করে দিই, এটা তোমাদের বুঝতে ইজিয়ার হবে। তো সামারিটা কি হবে? একই পর্যায়ে যত আমি বাম থেকে ডানের দিকে যাব, একই পর্যায়ে যত আমি বাম থেকে ডানের দিকে যাব, আমাদের কি কি পরিবর্তন হচ্ছে দেখো, মানে কি কি আমি ধর্ম পাবো। প্রথম কথা হচ্ছে এটার আকার বা ব্যাসার্ধ, আকার হচ্ছে কমতে থাকে, ধাতব ধর্ম কমতে থাকে, তাই না? অধাতব ধর্ম বাড়তে থাকে, তাই না? আয়নীকরণ শক্তি এটাও বাড়তে থাকে, ইলেকট্রন আসক্তি এটাও বাড়তে থাকে। তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এটাও বাড়তে থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে একটু বানানটা ভুল করছি, তড়িৎ ঋণাত্মকতা, তো কথা এটা বাড়তে থাকে। ওকে, সো এই জিনিসগুলো কি আমাদের মনে থাকবে? আশা করি ইনশাল্লাহ হচ্ছে আমাদের মনে থাকবে। তাহলে চিন্তা করে দেখো, বাম থেকে ডানে গেলে যদি এটা হয়, উপর থেকে নিচে আসলে কি হবে? উপর থেকে নিচে আসলে আমি যদি এখানে ক্রমিক নাম্বার দিয়ে দিই, তাহলে আমরা ভালো করে মনে রাখতে পারবো। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। তাহলে দেখো আকার এখানে কি হবে? উপর থেকে নিচে আসলে আকার হচ্ছে বাড়তে থাকে, মানে উল্টা জিনিসগুলা। ধাতব ধর্ম বাড়তে থাকে, অধাতব ধর্ম কমতে থাকে, আয়নীকরণ শক্তির মান কমতে থাকে, ইলেকট্রন আসক্তি কমতে থাকে এবং তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। ওকে, এখানে আমি যা যা পাবো, এইভাবে গেলে যা যা পাবো, এইভাবে গেলে তার উল্টা উল্টা পাবো, রাইট? তাহলে এই হচ্ছে আমাদের সামারিটা। আশা করি ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারছো। চলে আসি হচ্ছে পরের স্লাইডে, সেখানে কি বলা হয়েছে যে পর্যায় সারণীর গুরুত্ব, অর্থাৎ এখানে আমাদের পর্যায় সারণী পড়ে আমাদের কি কি লাভ হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমটা কি দেখো, রসায়ন অধ্যয়ন সহজতর হবে। তুমি যদি খেয়াল করে দেখো, সোডিয়াম আর পটাশিয়াম যদি চিন্তা করে দেখো, আমি যদি দুইটাকে আলাদা আলাদা করে পড়তে চাই আমাদের ডাবল শ্রম হবে, তাই না? বাট যদি আমি এটাকে এইভাবে পড়ি, এরা দুইজন আছে আমাদের গ্রুপ 1-এ, তার মানে এদের মধ্যে ধর্মের অনেক মিল আছে, তাই না? সোডিয়াম পড়লে পটাশিয়াম অনেক ধর্মে মিলে যাবে। কিরকম? সোডিয়াম হচ্ছে ধাতু, পটাশিয়ামও ধাতু। সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে ক্যাটায়নে পরিণত হয়, পটাশিয়ামও সেম। সোডিয়াম হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে, পটাশিয়ামও সেম। ওখানে হচ্ছে সেটা একটা বিস্ফোরণ বিক্রিয়া করতে পারে, পটাশিয়ামও সেম। সোডিয়ামকে আমরা কি করি? একটা নিষ্ক্রিয় দ্রাবকে সঞ্চিত করে রাখি, পটাশিয়ামও সেম। সোডিয়াম হচ্ছে আকারে অনেক সফট হয়, পিওর সোডিয়ামটা আকারে অনেক সফট হবে, ছুরি দিয়ে কাটা যায়, পটাশিয়ামও সেম। তার মানে আমি যদি একটা গ্রুপের যে কোনো একটা মৌল নিয়ে পড়ি, বাকি পুরো গ্রুপের মৌলের বৈশিষ্ট্যগুলো মোটামুটি সেম হয়, এজন্য আমাদের পড়াটাকে ইজিয়ার করে দেয়। পরেরটা আসি, নতুন মৌলের ধারণা এবং আবিষ্কার, যেটা হচ্ছে আমরা মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেখানে আমরা পড়ছিলাম, তাই না? খালি ঘরে হচ্ছে নতুন করে মৌল আসতে পারে, ওইটা কিন্তু আমরা অলরেডি লেকচার 1-এই পড়ে ফেলছি। আচ্ছা, তারপর কি গবেষণায় ভূমিকা, ঠিক আছে? এখন গবেষণায় ভূমিকা বলতে কি বোঝায়, এটা হচ্ছে অনেকটা এটার মতো, এটার সাথে রিলেটেড, যে নতুন মৌল আসলে কিরকম হবে, তার বৈশিষ্ট্যগুলো কিরকম হবে। আমি কিন্তু তার ইলেকট্রন বিন্যাস দেখে বলতে পারি সে কোন গ্রুপে আছে, তাহলে তার সে কি ধাতু হবে নাকি অধাতু হবে, সে পানির সাথে কিরকম ভাবে বিক্রিয়া করবে, তাই তো? তাকে আমি কোথায় কোথায় ইউজ করতে পারি, এই সবগুলাই কিন্তু আমরা মানে আমাদের ল্যাবরেটরিতে বা আমাদের গবেষণায় ইম্পর্টেন্স রাখতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তো দেখো আমি যদি এই দুটা জিনিসকে আরো ভালো মতো এক্সপ্লেন করতে চাই, তাহলে পরের যে প্রশ্নটা আমি এখানে নিছি, হ্যাঁ, এইটা তোমাদের জন্য আরো ভালো হবে। দেখো এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমাদের বই আলোচনা আছে, ভাবনার খোরাক। দেখো কি বলা হয়েছে আসলে প্রশ্নটার মধ্যে, এখানে আমরা ওই যে নতুন মৌলের আবিষ্কারের পয়েন্টটা আরো ভালো করে বুঝতে পারবো। দেখো একটু কি বলা হচ্ছে এখানে। ধরা যাক তোমরা 119 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা পারমাণবিক নম্বর মৌলটি আবিষ্কার করেছো। কতগুলো মৌল আছে বলো তো? 118 পর্যন্ত।
তোমরা কি করছো 119 আবিষ্কার করলা। এখন তোমরা আমাকে বলো এই 119টাকে তুমি কোথায় রাখবা, তাই না? পরের সারণীতে তুমি কোথায় তাকে জায়গায় দিতে পারবা? সমস্যা। তোমরা এর নাম কি দেবে? আমাদের যা ইচ্ছা আমরা তাই নাম দিতে পারি, তাই না? আমাদের যা ইচ্ছা আমরা তার নাম দিতে পারি। ধরো হচ্ছে আমি সাজ্জাদ, আমি এটা আবিষ্কার করলাম, তো আমি এটাকে নাম দিয়ে দিলাম হচ্ছে সাজ্জাদিয়াম। হ্যাঁ, সাজ্জাদিয়াম 119। যদিও এটার একটা নাম আছে, এটাকে আমরা বলেছি আনানিনিয়াম, লাগবে না, আমরা ধর আমাদের মতো নাম দিলাম। আচ্ছা, দিলাম। এই মৌলটি ধর্ম কি হইতে পারে? দেখো তো আমি কি দিচ্ছি, নামের শেষে ইয়াম আম দিছি না, আম, তার মানে এটা কিন্তু একটা ধাতু। এখন বলতে পারো ভাইয়া আপনি কিভাবে এটা ধর্ম বুঝলেন, এটা তো অধাতু হইতে পারে। তুমি যদি এটার ইলেকট্রন বিন্যাস করে দেখো তাহলে আমি জিনিসটা ক্লিয়ার হইতে পারবো। আমি বললাম যে এটা ধর্ম হচ্ছে আম মানে ধাতু, এটা আমি কিভাবে শিওর হইতে পারি, সেটা কিন্তু তার ইলেকট্রন বিন্যাস দেখে আমি ক্লিয়ার হইতে পারি। তুমি যদি পরের ছবিটা একটু খেয়াল করে দেখো, এখানে দেখো 118 কোথায় আছে বলো তো? এই যে আমাদের 118, তাহলে 119 নাম্বারটা কোথায় হবে? 118 ঠিক পরে। পরে কি জায়গা আছে? না, তাহলে নিশ্চয়ই সেটা হচ্ছে পরবর্তী পর্যায়ে চলে যাবে। দেখো পর্যায় কিন্তু 7 পর্যন্ত ছিল, তাই না? পর্যায় কিন্তু 7 পর্যন্ত আছে। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী পর্যায় কি হবে? নতুন পর্যায় হচ্ছে 8 নাম্বারটা। এখানে হচ্ছে আমাদের সেই সাজ্জাদিয়াম এসজে, ধর আমি এভাবে বললাম, এটা হচ্ছে সেই 119 নাম্বার। কোথায় আছে? এটা 8 নাম্বার পর্যায়ে আছে। বলতো এটা কোন গ্রুপে চলে আসলো? প্রথম গ্রুপে চলে আসলো না? প্রথম গ্রুপে চলে আসলো। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস কিরকম হবে জানো? এই যে আমাদের সাজ্জাদিয়াম, হ্যাঁ, এই যে আমাদের সাজ্জাদিয়াম 119 নাম্বারটা, এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে অর্গানিসন বা ওজির যে ইলেকট্রন বিন্যাস ছিল সেটার মতো 118টা ইলেকট্রন, তারপর অষ্টম পর্যায়ে মানে অষ্টম শক্তি স্তরের এস অরবিটালে একটা ইলেকট্রন চলে গেল। এই হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। বুঝতে পারছি? তাহলে এইভাবে তোমরা হচ্ছে চিন্তা করো 120 কি হবে, 121 কি হবে, 122 কি হবে। হ্যাঁ, এগুলো তোমরা নিজেদের মতো চিন্তা করো, নিজেদের নামে হচ্ছে নামকরণ করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল ভাই আমাদের আজকের লেকচারটা। আমি জিনিসগুলোকে খুব ইজি, খুব সহজ ভাষায় এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করছি। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে বলবা। সবাই ভালো থাকো এবং আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।